আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। অনার্স তৃতীয় বর্ষ মেকানিক্স প্রথম ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা পড়ব প্রথম চ্যাপ্টারটা বস্তুর একমাত্রিক গতি। তো শুরুতেই আমরা একটা উপপাদ্য পড়ব, সেটা হচ্ছে উপপাদ্য 2, 2008, 2015, 2018 এবং 2019 সালে এসেছিল। তো এই উপপাদ্য পড়ার আগে আমাদেরকে বস্তুর একমাত্রিক গতি সম্পর্কে একটু জানতে হবে। আমরা শিখেছি যে বস্তুর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে সাধারণত আমরা এখানে এফ দ্বারা প্রকাশ করব। ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণ মানে অ্যাক্সিলারেশন। তো আমরা বেগের যে সংজ্ঞা পড়ছিলাম যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। অর্থাৎ বেগ সমান আমরা কি জানি? সময়ের সাপেক্ষে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর কার দূরত্বের পরিবর্তন, অর্থাৎ ডি ডিটি অফ কত? এক্স। আর তার মানে বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ডিএক্স ভাগ কত? ডি। অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমি সরণকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। এই একটা আমাদের জানলাম। তাহলে বেগের সূত্রটা কি? বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ডিএক্স ভাগ ডিটি। এরপর আমরা জানি হচ্ছে ত্বরণ। যে ত্বরণ কি? ত্বরণকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি। যে ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে। অর্থাৎ বেগকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমার কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে। তাহলে ত্বরণ হচ্ছে আমার এফ ইকুয়ালস টু ভি ডিভি ভাগ কত? ডিটি। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগকে যদি আমি কি করি? অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা সূত্র শিখলাম যে এফ ইকুয়ালস টু ডিভি ভাগ ডিটি। এখন বেশ কিছু আমরা সূত্র তৈরি করতে পারি এখান থেকে। যে দেখো এফ ইকুয়ালস টু ডিভি ভাগ কত? ডিটি, বা ডি ডিটি অফ কত? ভি, বা ডি ডিটি অফ, এই ভির পরিবর্তে আমরা কি পেয়েছিলাম? ভি ইকুয়ালস টু ডিএক্স ভাগ কত? ডিটি। এই যে ভি এ ডিএক্স ভাগ কত? ডিটি। এখন আমরা এই ডি আর ডি গুণ করলে কি হয়? ডি স্কোয়ার এক্স, আর এখানে কত হবে? ডি ডিটি স্কোয়ার, ডিটি স্কোয়ার, এই যে ডিটি স্কোয়ার। কথা বুঝতে পারছি? তার মানে এফ ইকুয়ালস টু কি হলো আমাদের? যে ডি স্কোয়ার এক্স ভাগ কত? ডিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র পাইলাম কি? একটা বললাম প্রথমত বেগ ভি ইকুয়ালস টু ডিএক্স ভাগ হচ্ছে ডিটি। তারপর ত্বরণ আমরা পাইছিলাম কি? ডিভি ভাগ কত? ডিটি। তারপর ত্বরণ পেলাম কি? এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার এক্স ভাগ কত? ডিটি স্কোয়ার। আরেকটা সূত্র আমরা দেখতে পারি যে এফ ইকুয়ালস টু আমাদের এখানে আছে ডিভি ভাগ কত? ডিটি। তো আমরা এই ডিভি ভাগ কত? ডিএক্স, ডিএক্স ভাগ কত? ডিটি। দেখো সেম আগের মতো আমাদের ডিএক্স ডিএক্স কাটা যাবে, ডিভি নিচে কি আসবে? ডিটি আসবে। এখন আমাদের এখানে ডিভি ভাগ ডিএক্সটা রয়ে গেল। এখন আমরা জানি যে দূরত্বকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে সেখান থেকে কী পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তো ফাইনালি কী পাইলাম? ভি ইন্টু ডিভি ভাগ কত? ডিএক্স। তার মানে ত্বরণের পরিবর্তে আমরা কী পাইলাম? যে ত্বরণের মান হচ্ছে ভি ডিভি ভাগ কত? ডিএক্স। যেহেতু আমরা ত্বরণ কি? ত্বরণে কী পেয়েছিলাম আমরা? ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ভাগ কত? ডিটি স্কোয়ার। তাহলে আমাদের এখানে এফ মান ছিল, তাহলে এফ ইকুয়ালস টু ভি ডিভি ভাগ কত? ডিএক্স। এটাও আমরা নিতে পারি। অর্থাৎ ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার ইকুয়ালস টু ভি ইন্টু ডিভি ভাগ ডিএক্স। তাহলে আমরা বেশ কিছু সূত্র শিখলাম। আবার একটু বলতেছি, রিপিট করতেছি, যে বেগ পেলাম আমরা ভি ইকুয়ালস টু ডিএক্স ভাগ ডিটি। ত্বরণ পেলাম আমরা এফ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার, এবং এফ ইকুয়ালস টু ভি ডিভি ভাগ ডিএক্স। তো ফাইনালি যেহেতু ত্বরণের মান দুইটা, এই জন্য আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার ইকুয়ালস টু কত? ভি ডিভি ভাগ কত? ডিএক্স। এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। এখান থেকে আমরা আরেকটা অন্তরীকরণের মান আমরা একটু শিখে নেই, যে ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ইন্টিগ্রেশনটা আমাদের এই থিওরেমটা পড়তে লাগবে।
তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এইটি এর সূত্রটা হচ্ছে আমরা জানি এরকম, লন ভেরিয়েবলকে এখানে চলক হচ্ছে এক্স, ভেরিয়েবল প্লাস নিচে যা আছে তাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাসের কত এ স্কোয়ার। তাহলে আমরা কি শিখলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সূত্রটা হচ্ছে লন ভেরিয়েবল অর্থাৎ চলক যা আছে চলক এক্স প্লাস যেটা আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই লন এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরিবর্তে লেখা যায় কজ হাইপারবোলিক ইনভার্স এক্স ভাগ কত এ, এটাও লেখা যায়। তার মানে ইন্টিগ্রেশনের এই সূত্রটা পাইলাম আমরা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি কজ হাইপারবোলিক ইনভার্স এক্স ভাগ এ। এখানে একটা উল্লেখ্য বিষয় যে আমরা যখন cos x কে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কি আসে মাইনাস আসে, মাইনাস আছে মাইনাস কত sin x। আবার যখন আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করি যদি আমরা এরকম sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে আমাদের এখানে মাইনাসের cos x আসে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যদি হাইপারবোলিক থাকে, কি থাকে হাইপারবোলিক থাকে, তাহলে শুধুমাত্র ধনাত্মক চিহ্ন হবে, শুধুমাত্র কি চিহ্ন হবে ধনাত্মক চিহ্ন। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে হাইপারবোলিক থাকলে অর্থাৎ হাইপারবোলিক থাকলে কখনোই কি হবে না ঋণাত্মক চিহ্ন হবে না, সবসময় আমাদের কি চিহ্ন হতে হবে ধনাত্মক চিহ্ন হতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এইবার আমরা আরেকটা জিনিস একটু বুঝে নেই। ধরো যে ও একটা বিন্দু, ও একটা বিন্দু, এ একটা বিন্দু, যে ও একটা বিন্দু এ একটা বিন্দু, এই ও বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব আমরা এ ধরি। তাহলে কি বললাম যে ও বিন্দু থেকে এ বিন্দু, ও বিন্দু থেকে এ বিন্দু অর্থাৎ ও এ কস টু ক ধরি আমরা এ ধরি, যে ও এ কস টু এ। এখন এ বিন্দুতে যদি বস্তুটা স্থির থাকে, খেয়াল করো যে ও বিন্দু থেকে একটা বস্তু এ বিন্দু আছে অর্থাৎ এ বিন্দুতে কি অবস্থা আসে সে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায়। তাহলে স্থির অবস্থায় যেহেতু আছে এ বিন্দুতে, এই স্থির অবস্থায় তার দূরত্ব কত ও এ কষ্ট কত এ। কারণটা কি এই ও বিন্দু হতে এ বিন্দু দূরত্ব কত এ, যেহেতু বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে তাহলে স্থির অবস্থায় ও কষ্ট কত এ অর্থাৎ তার দূরত্ব। তাহলে স্থির অবস্থা থাকার কারণে তার এখানে কি বেগ কত শূন্য, সময় কত শূন্য। এটা আমাদের মনে রাখতে হবে যে স্থির অবস্থানে যেহেতু বস্তুটা এ বিন্দু কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে সেহেতু সেখানে কি বেগ শূন্য এবং সময়টা কি হবে শূন্য হবে। যখন এ বিন্দু হতে বস্তুটা কোন বিন্দুতে পৌঁছালো পি বিন্দুতে পৌঁছালো, এ বিন্দু হতে কি পি বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ এখন যদি আমরা ধরি যে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব উপি কষ্ট কত ধরি আমরা এক্স ধরি, যে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত এক্স। যখন বস্তুটা আমার এ বিন্দুতে ছিল তখন বেগ কত ছিল জিরো, টি কত ছিল জিরো। এখন যেহেতু বস্তু স্থির অবস্থা থেকে পি বিন্দুতে আসছে তার মানে তার বেগ কত হয়েছে ভি হয়েছে, বেগটা কি হয়েছে ভি হয়েছে, সময়টা কি হয়েছে টি হয়েছে। কারণ কি এই স্থির অবস্থা থেকে বস্তু যখন পি বিন্দুতে আসছে তখন তার সময় বৃদ্ধি পাইছে আর সময়ের সাথে সাথে তার কি বৃদ্ধি পাইছে বেগ বৃদ্ধি পাইছে। আর যেহেতু বেগ বৃদ্ধি পাইছে এই ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত এক্স, তার মানে আমরা কি নিতে পারি যে এক্স ইকুয়াল টু কত এক্স অর্থাৎ দূরত্ব কত হইলো এক্স হইলো। তার মানে বুঝলাম যে বস্তুটা শুরুতে কি ছিল এ দূরত্ব ছিল, যখন সে চলতে শুরু করছে তখন তার দূরত্ব কত হয়েছে এক্স হয়েছে। যখন এ বিন্দু ছিল তখন তার বেগ কত ছিল শূন্য ছিল, সময় কত ছিল শূন্য ছিল। যখন সে পি বিন্দুতে পৌঁছাছে তখন তার বেগ কত হয়েছে ভি, টি কত হয়েছে টি। অর্থাৎ টি বলতে এখানে সময় বোঝাইছে আমরা যে টি তে টাইম আর ভিতে কি বি, অর্থাৎ ভিতে তার বেগ বোঝানো হয়েছে যে বেগ হয়েছে ভি এবং সময় হয়েছে কত টি। একটা জিনিস মনে রাখবা, যদি প্রশ্নে উল্লেখ থাকে যে কোনো কণা কেন্দ্রের দিকে ফেরত যাবে, কোথায় কেন্দ্রের দিকে, যে কেন্দ্র অভিমুখী রওনা হলে কেন্দ্র অভিমুখী যে কেন্দ্র অভিমুখী রওনা হলে যে কেন্দ্র অভিমুখী রওনা হলে কি চিহ্ন হবে
ঋণাত্মক চিহ্ন। কি চিহ্ন? ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্ন। কেন্দ্র অভিমুখী রওনা হলে দূরত্ব কি হবে? দূরত্ব হবে ঋণাত্মক চিহ্ন। কথা বুঝতে পারছি? যে কেন্দ্র অভিমুখী রওনা হলে দূরত্ব অথবা কি ত্বরণ যেটাই বলো না কেন তার কি হবে? ঋণাত্মক হবে। তখন আমরা শিখে রাখলাম এটা যে কেন্দ্র অভিমুখ অর্থাৎ কেন্দ্রের দিকে যদি আসে, ধরো বস্তুটা এ বিন্দুতে ছিল, এখন এ বিন্দু থেকে যদি কেন্দ্র ও এর দিকে আসে তাহলে সেক্ষেত্রে কি চিহ্ন নিতে হবে? ঋণাত্মক চিহ্ন নিতে হবে। আর কেন্দ্র হতে বাইরের দিকে রওনা হলে কি চিহ্ন? ধনাত্মক চিহ্ন। ধনাত্মক কি চিহ্ন? ধনাত্মক চিহ্ন, ধনাত্মক চিহ্ন। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে যে কোনো একটা কণা যদি কেন্দ্রের দিকে আসে তাহলে সেক্ষেত্রে কি চিহ্ন নিতে হবে? ঋণাত্মক চিহ্ন। আর কেন্দ্র হতে যদি বাইরের দিকে রওনা হয় সেক্ষেত্রে কি চিহ্ন? ধনাত্মক চিহ্ন। এতটুকু আমাদের আপাতত জানলেই হবে। তো আমরা এখন উপপাদ্যটি করতে পারি। যতটুকু আমাদের বেসিক দরকার ছিল ততটুকু বেসিক আমরা নিয়ে নিছি। তো এখন আমরা চিত্রটা আঁকিয়ে নিই। এই প্রশ্নটা আগে পড়ে নিই। যে বলছে যে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে, কি বললো কথাটা? একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। কি সরলরেখা? ও এ সরলরেখা। ধরো আমরা একটা সরলরেখা নিলাম ও এবং কত এখানে নেই যে ও, এখানে কি ও বিন্দু আর এখানে কি বিন্দু? এ বিন্দু। তাহলে ও একটা সরলরেখা, বলছে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা। কি বলছে? স্থির অবস্থা। যে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা। আগেই বলছিলাম যে বিন্দুতে স্থির অবস্থা থাকবে সেখানে বেগ কত? শূন্য, সময় কত? শূন্য। আর দূরত্ব সেটা আমরা দেখবো। যে বলছে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। ও এ সরলরেখা, এই যে ও এ সরলরেখা আছে, এই ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে কোন দিকে? বহির্মুখী। অর্থাৎ এই যে ও এ সরলরেখা বরাবর একটা, যে ও এ সরলরেখা বরাবর, ওই যে ও এ সরলরেখা বরাবর একটা কণা যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলে কেন্দ্র হতে সে অর্থাৎ ও বিন্দু হতে কোন দিকে? বাইরের দিকে গেল সে। এই যে বাইরের দিকে ধরলাম বস্তুটা কোন বিন্দু আসছে? পি বিন্দুতে আসছে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এই ও থেকে এ পর্যন্ত, ধরে নিই যে ও এ কষ্ট কত? এ। এবং ও থেকে পি বিন্দু দূরত্ব যে উপি কষ্ট কত? এক্স ধরে নিই। কথা বুঝতে পারলাম? তাহলে আমরা আবার একটু বলতেছি যে কোনো একটা কণা যে ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে সে কোথায়? এই বিন্দুতে আগে শুধু স্থির ছিল। যে অর্থাৎ এ বিন্দুতে একটি স্থির একটা কণা ও এ সরলরেখা বরাবর যাত্রা শুরু করে ও বিন্দু হতে সর্বদা কি? বহির্মুখী, অর্থাৎ বাইরের দিকে সে বাইরের দিকে চলতে থাকে। তাহলে আমরা ধরে নিলাম যে টি সময় বস্তুটা কোন বিন্দুতে পৌঁছায়? বাইরের দিকে পি বিন্দুতে পৌঁছায়। তাহলে ও থেকে এ পর্যন্ত দূরত্ব ও এ কষ্ট কত? এ। এবং ও থেকে পি পর্যন্ত দূরত্ব ও পি কষ্ট কত ধরে নিলাম? এক্স ধরে নিলাম। এখন তাহলে আমরা সমাধান করি এটা। যে মনে করি টি সময়ে কণাটি, যে মনে করি টি সময়ে কণাটি পি বিন্দুতে অবস্থান করে, যে মনে করি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, যে মনে করি টি সময় কণাটি পি বিন্দুতে অবস্থান করে। এই যে এ বিন্দুতে সে কি ছিল? স্থির অবস্থায় ছিল। যখন সে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থা থেকে যে সে যখন বাইরের দিকে চলা শুরু করে তাহলে সে চলার সময়টা কত? টি। অর্থাৎ টি সময়ে সে চলতে চলতে কোথায় পৌঁছায়? বি বিন্দুতে পৌঁছায়, যেখানে উপি কষ্ট কত? এক্স। তাহলে কি বললাম? মনে করি টি সময় কণাটি পি বিন্দুতে অবস্থান করে যেখানে উপি কষ্ট কত? এক্স। যে তাহলে পি বিন্দুতে ত্বরণ, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। তাহলে পি বিন্দুর ত্বরণটা কি হয়? প্রশ্নের মধ্যে কি উল্লেখ করছে?
বলছে যে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ওয়ে সরলরেখা বরাবর যাত্রা শুরু করে কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে বহির্মুখী। ত্বরণ কার কথা উল্লেখ করছে এখানে? ত্বরণের কথা উল্লেখ করছে যে ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে কি বহির্মুখী এবং ও বিন্দু হতে কণার দূরত্বের সমানুপাতিক। দেখো তো বস্তু টি সময় কোন বিন্দুতে পৌঁছাইছে? পি বিন্দুতে। এখন ও থেকে পি বিন্দু দূরত্ব কত? এক্স। তাহলে কি বলছিল আমাদের প্রশ্নে যে ত্বরণ কার সমানুপাতিক? দূরত্বের সমানুপাতিক। দূরত্বের সমানুপাতিক। তাহলে ত্বরণ যে ত্বরণ সমান 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 মিউ ইন্টু কত? দূরত্ব কত? এক্স। এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠে যখন আমরা সমান চিহ্ন দিই তখন একটা ধ্রুবক আনতে হয়, যেখানে কি মিউটা কি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। কথা বুঝতে পারছি? যে এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল? বলছে ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে ও বিন্দু হতে কণার দূরত্বের কি সমানুপাতিক। বলছে ত্বরণ, এই যেখানে ত্বরণের কথা আছে, ত্বরণ ও বিন্দু হতে কণার দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ বাইরের কিন্তু বিন্দু। বলছে যে ও বিন্দু থেকে বহির্মুখী, তাহলে ও বিন্দু থেকে বহির্মুখী বিন্দু কত? পি। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত? এক্স। তাহলে ত্বরণ হবে এই দূরত্ব এক্স এর কি সমানুপাতিক। তাহলে ত্বরণ সমানুপাতিক কত? দূরত্ব। তাহলে ত্বরণ সমানুপাতিক চিহ্ন উঠে যখন আমরা সমান চিহ্ন দেবো তখন একটা ধ্রুবক আসবে, তাহলে মিউ আর দূরত্ব কত? এক্স, যেখানে মিউটা কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। বলছে তাহলে পি বিন্দুর ত্বরণ, তাহলে পি বিন্দুর ত্বরণ কত? মিউ এক্স। যে মিউ এক্স এখানে কি? এখানে মিউটা হচ্ছে যে মিউ সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। ওকে, আমরা কি ধরে নিয়েছিলাম? যে ও এ ইকুয়ালস টু কত? এ ধরে নিয়েছিলাম যে ও এ ইকুয়ালস টু কত? এ বিবেচনা করি, বিবেচনা করি। ওকে, তাহলে বস্তুর গতীয় অন্তরক, তাহলে বস্তুর গতীয় অন্তরক আমরা শুরুতে শিখছিলাম যে ত্বরণ সমান কি লেখা যায়? ত্বরণ সমান লেখা যায় ডি স্কোয়ার এক্স ভাগ কত? ডিটি স্কোয়ার। লেখা যায় না এটা? যে ত্বরণ সমান কত? ডি স্কোয়ার এক্স ভাগ কত? ডিটি স্কোয়ার। তাহলে ত্বরণের মানে এখানে কি পেয়েছি আমরা? মিউ এক্স। তাহলে আমরা লিখতে পারি কি যে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার। ডিটি স্কোয়ার ইকুয়ালস টু কত? মিউ এক্স। কথা বুঝতে পারছি? যেহেতু বলছে ত্বরণ কত? মিউ এক্স, তাহলে ত্বরণের সূত্র কি পড়ছিলাম? ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার। যেহেতু ত্বরণের মান মিউ এক্স এর জন্য ডি স্কোয়ার এক্স, এটাও কি ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার ত্বরণ। তাহলে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার সমান কি লেখা যায়? মিউ এক্স লেখা যায়। আরেকটা সূত্র শিখছিলাম আমরা যে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার, এর মধ্যে কি লেখা যায়? ভি ডিভি ভাগ কত? ডিএক্স। যে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার সমান ভি ডিভি ভাগ কত? ডিএক্স। তাহলে আমরা লিখি যে ভি ডিভি ভাগ কত? ডিএক্স ইকুয়ালস টু কত? মিউ এক্স। তাহলে আমরা ভি গুলো একসাথে রাখি, ভি ডিভি মিউ এক্স ইন্টু কত? ডিএক্স। কথা বুঝতে পারছি? এখন বস্তুটা যখন আমার এ বিন্দুতে ছিল, এ বিন্দুতে ছিল তখন আমাদের দূরত্ব, তখন আমাদের দূরত্ব কত ছিল? এ। যখন সে পি বিন্দুতে পৌঁছায় তখন দূরত্ব আমাদের কত হয়? এক্স হয়। তাহলে এক্স এর সীমাটা কি হবে? এখানে তো আমাদের এখন অন্তরীকরণ করব, আমরা সরি যোগজীকরণ করব, অর্থাৎ সমাকলন করব। সমাকলনের ক্ষেত্রে আমাদের কিন্তু হবে সীমা বা লিমিট নিতে হবে। তাহলে এখানে আছে কি এক্স আর এখানে আছে কি ভি। তাহলে লিমিটটা নিতে হবে কার? ভি এর এবং কার? এক্স এর। বস্তুটা যখন আমার এ বিন্দুতে ছিল, বস্তুটা যখন আমার এ বিন্দুতে ছিল তখন তার দূরত্ব কত ছিল? এ। যখন সে পি বিন্দুতে পৌঁছায় তার দূরত্ব কত হয়? এক্স হয়। এখন ভি আসি, যখন বস্তু এ বিন্দুতে স্থির ছিল তখন তার বেগ কত ছিল? শূন্য। যখন সে পি বিন্দুতে পৌঁছায় তখন তার বেগ কত হয়? ভি হয়, কারণ যে কি বাড়ছে? সময় বাড়ছে। তাহলে আমরা লিখি যে ভি ইকুয়ালস টু 0 হতে, যে এক্স ইকুয়ালস টু এ হতে এক্স ইকুয়ালস টু এক্স এর অনুসঙ্গ ভি ইকুয়ালস টু 0 হতে ভি ইকুয়ালস টু ভি সীমায়, ভি ইকুয়ালস টু ভি সীমায় সমাকলন করে পাই। সমাকলন করে পাই। তাহলে সমাকলন যদি আমরা করি, ইন্টিগ্রেশন অফ ভি, আপার লিমিট হচ্ছে ভি, লোয়ার লিমিট কত? 0। আর এখানে আছে কি ভি ডিভি, আর এখানে আপার লিমিট কত? এক্স, আর লোয়ার লিমিট কত? এ। এখানে আছে কি মিউ এক্স ইন্টু কত? ডিএক্স। কথা বুঝতে পারছি?
এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ, আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, অর্থাৎ চলক যা আছে তার সাথে কত বাড়বে, 1 বাড়বে, ভাগ কত হবে, 2 হবে। তো ফাইনালি কি লেখা যায়, এক্স স্কোয়ার ভাগ কত, 2। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি হবে, ভি এর পাওয়ার কত হবে, 2 ভাগ কত 2, এরপর আমরা কি বসিয়ে দেবো, লিমিট বসিয়ে দেবো। লিমিট কত হবে, ভি 0। এখানে মিউটা কি ধ্রুবক, মিউটা ধ্রুবক। এখন এক্স কে আমরা যদি এরকম করি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে অর্থাৎ এক্স এ এখানে কত এক্স ডিএক্স বা ভি স্কোয়ার ভাগ কত 2 মাইনাসের 0 ভাগ কত 2 ইকুয়ালস টু মিউ ইন্টু এক্স স্কোয়ার ভাগ কত 2। এখানে লিমিটটা কত হবে, এক্স ইন্টু কত হবে, এ হবে। কথা বুঝতে পারছি। এরপরে আমরা যদি সাইডে করি তাহলে এখানে কি হয় যে বা ভি স্কোয়ার ভাগ কত 2, দেখো এখানে 0 দিয়ে ভাগ করলে কত হয়, 0, অর্থাৎ 0 কে কোনো সাথে ভাগ করলে কত হয়, যে 0 হয়। তাহলে ভি স্কোয়ার বাই 2 রইল ইকুয়ালস টু মিউ ইন্টু, এবার এক্স এর যে লিমিটগুলো যদি বসে দিই, এক্স আপার লিমিট কত এক্স, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার ভাগ কত 2, এর লোয়ার লিমিট কত এ, তাহলে এক্স এর কত বসাবো আমরা, এ বসাবো, তাহলে এ স্কোয়ার ভাগ কত 2 বা ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মিউ ইন্টু, আমরা কত কমাতে পারি, 2 কমাতে পারি। তাহলে হয় কি এক্স স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার, 2 বলতে এখানে হাফ কমন, বা উভয় পক্ষ থেকে 2 আমরা বাদ দিয়ে দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। এখন আমরা এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, ভির মানটা বের করতে হবে। তো ভির মান বের করতে হলে আমাদের কি করতে হবে, রুট করতে হবে, অর্থাৎ ওকে বর্গমূল করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু কত, মিউ ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। এটা কত নাম্বার, 1 নাম্বার। এখন যেহেতু আমি বলছিলাম যে কেন্দ্র হতে যদি, অর্থাৎ কেন্দ্র হতে যদি বাহিরের দিকে যায়, অর্থাৎ বহির্মুখী যায়, তাহলে আমাদের কি চিহ্ন নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের সবসময় ধনাত্মক চিহ্ন। আর যদি কেন্দ্রের দিকে আসে, কেন্দ্রের দিকে আসে তাহলে কি নিতে হবে, ঋণাত্মক চিহ্ন। দেখো প্রশ্নটার মধ্যে বলছিল কি আমাদের ও বিন্দু হতে কি বহির্মুখী, অর্থাৎ বাহিরের দিকে বলটা, যেহেতু ত্বরণ আছে তার মানে কি একটা বস্তু তো চলতে শুরু করছে, অবশ্যই তার বলের প্রয়োজন আছে। যেহেতু বলটা বহির্মুখী অর্থাৎ বাইরের দিকে ধাক্কাইতেছে, এজন্য এখানে আমাদের কি নিতে হবে, ধনাত্মক চিহ্ন নিতে হবে, যেহেতু বাহিরের দিকে। আগেই বলেছিলাম আমরা যে কেন্দ্র হতে যদি বাহিরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি চিহ্ন, ধনাত্মক চিহ্ন। তো এখানে লিখবা যেহেতু, যেহেতু বল, যে যেহেতু বহির্মুখী, বহির্মুখী যেহেতু বহির্মুখী বল সেহেতু কি ধনাত্মক চিহ্ন নেওয়া হয়েছে, সেহেতু ধনাত্মক, ধনাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছি যে ধনাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। তো আমাদের এখন আমরা কার মানটা বের করলাম, ভি এর মানটা বের করলাম। তো আমাদের বলছে কি যে কণার গতি নির্ণয় করো। তাহলে কণার গতি বলতে আমাদের কি বের করতে হবে, ভির মান বের করতে হবে, আমাদের কার মান অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। কণার গতি অর্থাৎ গতি বলতে শুধুমাত্র কি বোঝায়, গতি বলতে কিন্তু আমাদের তিনটা জিনিস, সেখানে কি থাকবে, বেগ থাকবে, তারপর হচ্ছে কি দূরত্ব থাকবে অর্থাৎ এক্স এর মান থাকবে, তারপর সেখানে কার মান থাকবে, টির মান থাকবে। অর্থাৎ বেগ, সময় এবং হচ্ছে দূরত্ব, তিনটা বের করতে হবে। তো আমরা বের করলাম কি, বেগটা বের করলাম। তো এরপর আমাদের কি বের করতে হবে, দূরত্বটা বের করতে হবে। তো এখন আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই, প্রথম অংশটুকু। তো এখানে আমরা যে 1 নম্বর সমীকরণ যেটা পাইছিলাম যে v ইকুয়ালস টু রুট ওভার অফ মিউ ইনটু এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এটাকে লেখা যায় যেরকম ভাবে আমরা লিখছিলাম কিন্তু এরকম যে v মানে কি লিখছিলাম, v মানে সূত্র লিখছিলাম v ইকুয়াল টু কত, dx ভাগ কত dt। এই সূত্রটা কিন্তু আমাদের আগেই লেখা হয়েছিল যে v ইকুয়ালস টু কত, dx ভাগ কত dt। তো আমরা এই যে 1 নম্বর সমীকরণে যে v এর মানটা পাইছি, v এর পরিবর্তে এখন কি লিখব, dx ভাগ কত dt লিখব। তো v এর পরিবর্তে আমরা লিখি dx ভাগ কত dt ইকুয়ালস টু, আমরা যদি রুটটাকে যদি আলাদা করে লিখি তাহলে কি লিখতে পারি আমরা, রুট ওভার অফ মিউ ইনটু রুট ওভার কত এক্স স্কয়ার মাইনাসের এ স্কয়ার। বা এখন যদি আমরা এক্স এর এক্স গুলো এক পাশে আনি, যে এই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এই পাশে কি আকার ছিল, ভাগাকার গুণাকার ছিল, এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাসের এ স্কয়ার, হ্যাঁ, তাহলে রুট ওভার কত মিউ, আর ডিটি এর পাশে ভাগাকার ছিল, এই পাশে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছি। এখন দেখো যে আমাদের এখন কি করতে হবে, তাহলে
যে লিমিটটা নিতে হবে, অর্থাৎ সীমাটা নিতে হবে। এখন এখানে সম্পর্কটা কার মধ্যে? দূরত্ব x এবং সময় কত t। দেখো বস্তু যখন a বিন্দু স্থির ছিল তখন তার দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল কত? x = a। যখন সে কোথায় ছিল? a বিন্দু ছিল। যখন সে p বিন্দুতে চলে গেছে তখন তার দূরত্ব x = কত হয়েছে? x হয়েছে। আবার এই বস্তুটা যখন কণাটা যখন a বিন্দু ছিল তখন সে স্থির ছিল। স্থির থাকার কারণে তার সময় কত? 0। যখন সে p বিন্দুতে পৌঁছায় তখন সময় তার কি হয়? বাড়ে না, সময় বাইরে কত হয়? t হয়। তাহলে আমরা এখানে লিমিটটা নেব কত? যে x এর আপার লিমিট অর্থাৎ শুরুতে x এর অর্থাৎ x এর মান ছিল কত? a, দূরত্ব a ছিল স্থির অবস্থায়। যখন সে p বিন্দুতে পৌঁছায় তখন তার যে দূরত্ব কত হয়? x হয়। তাহলে x এর সীমাটা হবে x = a হতে x = কত? x। যখন সে a বিন্দুতে ছিল তখন সময় কত ছিল? 0। যখন সে p বিন্দুতে পৌঁছায় সময় কত হয়? t হয়। তাহলে আমরা কি লিখবো? যে x = a হতে x = x এর অনুষঙ্গ t = 0 হতে t = কত? t সীমায় সমাকলন করে পাই। তাহলে আমরা কি লিখবো? যে এরকম লিখি আমরা যে x = a হতে x = x এর অনুষঙ্গ t = 0 হতে t = t সীমায় সমাকলন করে পাই। তাহলে t = t সীমায় যদি আমরা সমাকলন করি অর্থাৎ এরকম হবে ইন্টিগ্রেশন অফ বাম পাশে আমাদের কি ছিল? x এর ছিল। তাহলে x এর আপার লিমিট কত? x, লোয়ার লিমিট কত? a dx ভাগ রুট ওভার কত? x² মাইনাস কত? a² ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এবার ডান পাশে কি আছে? dt আছে না? তাহলে t এর লিমিটটা নিতে হবে। t এর আপার লিমিট কত? t, লোয়ার লিমিট কত? 0 রুট ওভার অফ মিউ ইনটু কত? dt। তাহলে এখন আমরা এটাকে কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন তোমাদেরকে শিখাইছিলাম আমি যে ইন্টিগ্রেশন অফ dx ভাগ রুট ওভার অফ x² মাইনাস a²। তো এটার সূত্র কি লেখা যায়? cos হাইপারবোলিক x ভাগ কত লেখা যায়? a লেখা যায়। তাহলে কি শিখছিলাম? যে সূত্রটা আমাদের কি শিখছিলাম? যে ইন্টিগ্রেশন অফ dx ভাগ রুট ওভার অফ x² মাইনাস a² এর সূত্রটা কি ছিল? cos হাইপারবোলিক x ভাগ a, cos হাইপারবোলিক x ভাগ a। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যে cos হাইপারবোলিক x ভাগ কত? a। এরপর আমরা লিমিটটা বসাই। লিমিটটা কত ছিল? x, এখানে কত ছিল? a ইকুয়ালস টু রুট ওভার অফ কত? মিউটা নিয়ে আসি আমরা বাইরে, যেহেতু ধ্রুবক এখানে কত? dt। এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx অর্থাৎ কোনো কিছু নাই বলতে অর্থাৎ যদি শুধুমাত্র কি থাকে? ধ্রুবক কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা কি হয়? x হয়। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন অফ কি আছে আমার? dt আছে, তাহলে কি হবে এখানে? t হবে। কথা বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা লিমিটগুলো বসিয়ে দিই যে cos হাইপারবোলিক আপার লিমিট কত? x, তাহলে কত হবে? x ভাগ কত? a মাইনাস cos হাইপারবোলিক, এখন লোয়ার লিমিট কত? a, তাহলে a বসে দিই, a ভাগ কত? a ইকুয়ালস টু রুট ওভার কত? মিউ ইনটু হচ্ছে হলো dt কি করলে কি আসবে? t আসবে। আর লিমিটটা যদি আমরা বসে দেই তাহলে এখানে কত হবে? t আর এখানে কত? 0। তাহলে এরকম হয় যে cos হাইপারবোলিক x ভাগ কত? a মাইনাস এই যে cos হাইপারবোলিক a বাই a, তো এটাকে আমরা একটু ভেঙে দেই যে cos হাইপারবোলিক a ভাগ কত? a। তো এটাকে লেখা যায় কি? cos হাইপারবোলিক a ভাগ a সমান কত লেখা যায়? 1 লেখা যায়। এখন আমরা জানি যে cos কত ডিগ্রি, যে cos কত ডিগ্রি মান 1, যে cos 1 এর মান যদি বসাই আমরা যে cos 1, হ্যাঁ, তাহলে cos কত এর মান 1, তাহলে 0 ডিগ্রি মান কত? 1 না? তাহলে আমাদের এখানে কি বসে যাবে? 0 হয়ে যাবে। তাহলে মানটা কত এখানে? 0। যে cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1, এখানে 0 বসে গেল। এই cos টা কত? রুট ওভার কত? মিউ। এখন এখানে কত হলো? t বসাও, t মাইনাস কত? 0 বা cos হাইপারবোলিক x ভাগ কত? a রুট ওভার অফ মিউ ইনটু কত? t। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করলাম। তো এখান থেকে আমরা কারণ বের করব, এখন x এর মানটা বের করব। প্রত্যেকটা নোট খাতায় রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে এখান থেকে যদি আমরা করি যে x এর মানটা কিভাবে বের করব, আমরা দেখো যে cos হাইপারবোলিকটা এই পাশে ইনভার্স ছিল, ইনভার্স দেন এখানে কি হবে? cos হাইপারবোলিক হয়ে যাবে। তাহলে cos হাইপারবোলিক
যে অর্থাৎ এখানে থাকবে কত, অ্যাঙ্গেলটা ছিল কত x/a, তাহলে x ভাগ কত a থাকবে cos হাইপারবোলিক, এখানে কত হবে √μ ইন্টু কত হবে t। কথা বুঝতে পেরেছি? তো এখন এই এটা এই পাশে কি আসছে, ভাগ রাশি পাশে কি যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x = a cos হাইপারবোলিক কত μ ইন্টু কত t। তো আমরা জানি যে বেগের মানটা বের করতে হলে তাহলে 1 নম্বর সমীকরণ দিছিলাম, তাহলে এটা কয় নাম্বার সমীকরণ দিই আমরা, 2 নাম্বার, কারণ এখানে কার মান পেয়ে গেছি আমরা, x এর মানটা আমরা পেয়ে গেছি। যে x এর মানটা আমি বলছিলাম যে গতি সমীকরণ বের করতে হলে আমাদের কার মান লাগবে, বেগের মান লাগবে, x এর মান লাগবে, অর্থাৎ দূরত্ব এবং কি সময়। অর্থাৎ আমরা জানি যে বেগটা কার সাপেক্ষে বৃদ্ধি পায়, টির সাপেক্ষে। অর্থাৎ বেগ আবার কি আমরা জানি যে বেগ মানে কি x এর সাপেক্ষে, অর্থাৎ x কে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। তাহলে বেগের সাথে সম্পর্কিত কি, বেগের সাথে সম্পর্কিত হচ্ছে দূরত্ব এবং কি সময়। তার মানে আমরা কিন্তু দূরত্ব পেয়ে গেছি, বেগ আমরা একটা সমীকরণ পেয়েছি, সেই বেগটা পাইছিলাম আমরা কার সাপেক্ষে, x এর, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে। তো এইবার এই x কে, অর্থাৎ আমরা যদি এখান থেকে বেগ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি শিখছিলাম যে dx ভাগ কত dt, তাহলে কি পাওয়া যায়, v পাওয়া যায়। অর্থাৎ x কে যদি t এর সাপেক্ষে যদি কি করি আমরা অন্তরীকরণ করি, যে x কে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেখান থেকে আমরা কার মান পাবো, বেগের মানটা পাবো। তাহলে সুতরাং dx যে d dt অফ কত x ইকুয়ালস টু d dt, অর্থাৎ উভয় পক্ষে কার সাপেক্ষে, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, a cos হাইপারবোলিক √μ ইন্টু কত t, বা dx ভাগ dt বলতে কি লেখা যায়, v লেখা যায়। এখন এটা কি ধ্রুবক, তাহলে d dt cos হাইপারবোলিক কত μ ইন্টু কত t, বা v cos টু a। এখন আমরা জানি যে cos কে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যায়, sin পাওয়া যায়। তাহলে কি হয়ে যাবে এখানে sin কত μ ইন্টু কি t। আসলে কি এটি কি t না, এখানে তো কি আছে, রুট মিউ টি আছে না, যে এজন্য কি আবার d dt অফ কত রুট মিউ ইন্টু কত t, বা v cos কত a sin কত মিউ ইন্টু কত t। এখন এই যে রুট মিউ এটা কি ধ্রুবক, আর কত আসবে 1 আসবে। তো ফাইনালি এখান থেকে বেগের মান কি বের হয়, a cos a √μ sin কত রুট মিউ ইন্টু কত t। তো এটা কয় নম্বর সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো তো আমাদের যে তিনটা জিনিস আমরা কিন্তু পেয়ে গেছি। যে কি পাইছিলাম আমরা, যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কি পাইছিলাম, যে 1 নম্বর সমীকরণে বেগের মানটা পাইছিলাম এরকম v equals to যে √μ ইন্টু x স্কোয়ার মাইনাস এর a স্কোয়ার। এটা কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ ছিলাম। 2 নম্বর সমীকরণ আমরা কি পাইলাম, x equals to a cos হাইপারবোলিক √μ ইন্টু কত t। এটা ছিল আমাদের কি 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণে কি পেলাম আমরা, v cos a কত μ ইন্টু কত sin যে কত μ ইন্টু কত t। তার মানে কোন নম্বর সমীকরণটা, 3 নম্বর সমীকরণ। তো তিনটা জিনিস আমরা পেলাম। তো তিনটা জিনিস থেকে আমাদের এখন একটা উত্তর লিখবো আমরা। তো সেই উত্তরটা কি হতে পারে এখন একটু সবাই দেখতে হবে। এখন দেখো তো যে আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, বেগের মান পাইছিলাম কার সাপেক্ষে, x, অর্থাৎ দূরত্ব। তার মানে কি নির্দেশ করে, যে 1 নম্বর সমীকরণ দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ x এর সাপেক্ষে দূরত্ব, x এর সাপেক্ষে কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। এবং 3 নম্বর সমীকরণ কার সাপেক্ষে, t এর সাপেক্ষে, অর্থাৎ সময় t কালের কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। এবার 2 নম্বর সমীকরণ সময় t কালের কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। এখন আমরা 2 নম্বর সমীকরণ দেখছিলাম বা 1 নম্বর সমীকরণ দেখছিলাম যে যেহেতু বলটা হচ্ছিল গিয়া কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ ও থেকে বাহিরের দিকে বহির্মুখী, সেক্ষেত্রে আমরা কি নিছিলাম, যে বলটা বহির্মুখী হওয়ার কারণে ধনাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। এক্স অক্ষের কোন দিকের, এক্স অক্ষের ধনাত্মক দিকে। তার মানে কি সবসময় কি বাড়তেছে আমার, যেহেতু এক্স এর মানটা সময় যখন বাড়ে, কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, সময় যখন বাড়ে তখন কি বাড়ে, দূরত্ব বাড়ে। আর দূরত্ব বাড়লে আমরা জানি কি বাড়ে, বেগ বাড়ে। এজন্য যেহেতু 2 নম্বর সমীকরণ সময় t কালের দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ যোগবোধক দিকে কার মান বাড়ে, এক্স এর মান বাড়ে। যেহেতু এক্স এর মান বাড়ে সেহেতু কার মান বাড়ে, ভি এর মান বাড়ে। তো সেই কথাগুলো আমরা একটু বাংলায় লিখবো।
তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, যে এখানে সমীকরণ 1 ও 3 যথাক্রমে দূরত্ব x ও সময় t কালের কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। এবং 2 নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ, যে 2 নং সমীকরণ সময় t কালের কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে ক্রমাগত, যে কি বলছে কথাটা, তাহলে আমরা বলছিলাম যে যেহেতু সময় বাড়ার সাথে সাথে কি বাড়ে, দূরত্ব x বাড়ে, আর x বাড়লে কি বাড়বে, v বাড়বে। এজন্য লিখবো যে 2 নং সমীকরণ সময় t কালের দূরত্ব নির্দেশ করে বেগের ক্রমাগত, যে বেগের ক্রমাগত বৃদ্ধি নিয়ে কোন দিকে চলে, x অক্ষের যোগ বোধক মানে ধনাত্মক দিকে, যোগ বোধক দিকে চলতে থাকে। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উপপাদ্য 2 এর প্রমাণ। তো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসগুলো দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।